অগ্নিজিতের জেদের কাছে হেরে গিয়ে মেহেক কৃপানকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তাই বড়ই আনন্দ উৎসব আর ধুমধামের সঙ্গে মুখার্জি বাড়িতে পালন হচ্ছে মেহেকের গায়ে হলুদের অনুষ্ঠান। তাই গীতা সহ পুরো পরিবার সামিল হয়েছে মেহেকের এই আনন্দের দিনে। কিন্তু পুরো পরিবারের কাছে এই দিনটা আনন্দের হলেও মেহেকের কাছে মোটেও এটা আনন্দের দিন নয়। যেখানে পুরো পরিবার একে একে এসে মেহেকের গায়ে হলদি লাগাতে থাকলেও মেহেকের মুখে বিন্দুমাত্র খুশি নেই। কারণ মেহেক জানে যে কিছুদিনের মধ্যেই তাকে চলে যেতে হবে কৃপানের বাড়ি, যেখানে ধ্বংস হয়ে যাবে তার পুরোটা জীবন। মেহেকের হলদি মাখা সম্পূর্ণ হলে করানো হয় মেহেককে জল দিয়ে স্নান, আর সেই স্নানের জলের সাথে সাথেই ধুয়ে যায় মেহেকের চোখের জল, যেটা হয়তো কারোই নজরে আসছিল না। পুরো রীতি আর সব রকমের প্রথা মিলে সম্পূর্ণ হয় মেহেকের গায়ে হলুদের অনুষ্ঠান। মেহেকের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কৃপানদের বাড়ি থেকে লোকজন আর কৃপানের মাখা গায়ে হলুদ নিয়ে মুখার্জি বাড়িতে উপস্থিত হয় ভজন। তাদেরকে দেখে গিনি কিছুই বুঝতে পারে না যে এরা হলুদ নিয়ে কেন এসেছে। ভজন বলে আজকে হলুদের দিন, তাই কৃপানের গায়ে হলুদ নিয়ে এই বাড়ি এলাম, এতে বোঝার কি আছে। গিনি প্রচণ্ড অবাক হয়ে ভজনকে জানায় যে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান তো হয়ে গেছে, তাহলে আবার দ্বিতীয়বার হলুদ কেন পাঠানো হয়েছে। তারপর তাদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায় আর ভীষণ কনফিউশন সৃষ্টি হয় যে গায়ে হলুদ যদি এখনই এলো তাহলে প্রথমবার যে গায়ে হলুদটা এসেছিল সেটা কোথা থেকে এসেছিল। তারপর তারা সবাই আলোচনা করার পর বুঝতে পারে যে ওই হলুদটা কৃপানের বাড়ি থেকে আসেনি, বরং অন্য কোথা থেকে এসেছে। ভজন সঙ্গে সঙ্গে কৃপানকে ফোন করে বলে যে মেহেকের গায়ে অন্য কারো হলুদ মাখানো হয়ে গেছে। তোমার বাড়ি থেকে হলুদ আসার আগেই অন্য কোথা থেকে হলুদ এই বাড়িতে চলে এসেছিল। কৃপান ভীষণ রেগে গিয়ে ভজনকে বাড়ির সিকিউরিটি বাড়াতে বলে আর বলে যে আমি খবর লাগানোর চেষ্টা করছি এটা কে করেছে। তারপর কৃপান অচেনা লোক সেজে রং নম্বরে অঙ্কিতকে ফোন করে অঙ্কিতের মুখ থেকে আসল সত্যিটা বার করে নেয়, যেখানে কৃপান বোঝে যায় যে এই অঙ্কিত হলুদ মাখছে আর তার গায়ের হলুদ মেহেকের বাড়ি পাঠিয়েছে। তারপর কৃপান প্রচণ্ড রেগে গিয়ে অঙ্কিতকে ধমক দিয়ে বলে যে তুমি যতই হলুদ মাখো তোমার মনের আশা কোনো দিনও পূর্ণ হবে না। মেহেকের সামনে বিয়ের পিড়িতে আমিই বসবো, মেহেকের সাথে আমারই বিয়ে হবে, তাতে তুমি যতই চেষ্টা করে নাও। বাড়ির বাইরে হাই সিকিউরিটি লাগানো হয়েছে, ঢোকার চেষ্টা করলেই তোমার লাশ পড়ে যাবে ওখানেই। কৃপান তার মাকে বলে গীতা তাকে বোকা বানিয়ে দিয়েছে মুখার্জি বাড়িতে অঙ্কিতের মাখা গায়ে হলুদ পাঠিয়ে। অন্যদিকে গীতা ব্রজবালার কাছে এসে তাকে বলার চেষ্টা করে যে বন্নি তার শরবতের মধ্যে ওষুধ মিশিয়ে গীতাকে অজ্ঞান করার চেষ্টা করেছিল, কিন্তু গীতা একটা নতুন প্ল্যান করে যে সে এবার বন্নির প্ল্যান বন্নির ওপরেই চালবে। গীতা ব্রজবালাকে তার প্ল্যানটা বলে যে বরণের সময় বন্নির শরবতের মধ্যে ওষুধ মিশিয়ে গীতা বরং বন্নিকেই অজ্ঞান করে দেবে, যেটা বন্নি গীতার সঙ্গে করতে চেষ্টা করেছিল। ইলিনা আর গীতা ব্রজবালাকে বলে যে বন্নির মতোই বরণ করার সময় কৃপানকেও তারা অজ্ঞান করার ওষুধ তার শরবতের মধ্যে মিশিয়ে খাইয়ে দেবে। তারপর ব্রজবালা যখন জানতে চায় তারা বাকি বরযাত্রীদের কি করে সামলাবে, পদ্ম এসে বলে যে আমি এক ট্রে শরবত নিয়ে সবাইকে খাইয়ে তাদের সবার একই অবস্থা করে দেব। গীতা বলে তারপর আমরা কিরণকান্তির পুরো বরযাত্রী দলবল সাফ করে দেবো আর তারপর শুরু হবে দরজা বন্ধ করে মেহেক আর অঙ্কিতের বিয়ে। এত বড় একটা প্ল্যানিং শুনে ব্রজবালার ভয় করতে শুরু করলে গীতা বলে থাম্মি তুমি টেনশন করো না, গীতা এলএলবি থাকতে কারো ক্ষমতা নেই এই বিয়েটা আটকানোর। গীতা বলে আমার ননদের বিয়ে তার সাথেই হবে যাকে সে ভালোবাসে। তখনই ইলিন গীতার কাছে জানতে চায় বরযাত্রী লোকেদের হোশ চলে আসলে তারা তাদেরকে কি করে সামলাবে। পদ্ম আর গীতা এটা বলে যে আমরা কৃপানকে এটা জানতেই দেবো না যে মেহেকের স্মৃতিতে সিঁদুর কৃপান নয় বরং অঙ্কিত লাগিয়েছে। ইলিন বলে তাহলে তো মেহেককে অঙ্কিতের বউ হয়ে অঙ্কিতের বাড়িতেই যেতে হবে। ঠিক তখনই মেহেক ওখানে এসে হেসে হেসে বলতে থাকে যে তাহলে আমি কৃপানের বাড়ি চলে যাব, কোনো সমস্যা নেই। মেহেক বলে প্ল্যানটা দারুণ বানিয়েছো, আমি নাচ গান করে ধুমধামের সাথে আমার এই বাড়ি থেকে বিদায় নেব আর কৃপানকে বিয়ে করে কৃপানের বাড়ি চলে যাব। তারা সবাই মেহেককে জিজ্ঞেস করে মেহেক তারপর কি করবে। মেহেক বলে তারপর আমি ওই বাড়িতে কৃপানের বউ সেজে থাকবো আর নাটক করতে শুরু করব। তারপর আমি ওই কৃপান কিরণকান্তি ব্যানার্জি আর তার পুরো পরিবারের এমন অবস্থা করব যে তারা আমাকে বউ বানিয়ে নিয়ে যাওয়ার জন্য আফসোস করতে শুরু করবে। গীতা জানতে চায় তারপর মেহেক কি করবে। মেহেক বলে আমি সুযোগ পাওয়া মাত্র সমস্ত নথি প্রমাণপত্র নিয়ে ওখান থেকে চলে আসব আর সেগুলো তোমার হাতে তুলে দেব। গীতা বলে তুমি তো দারুণ প্ল্যান করেছো। তারপর গীতা জানতে চাই ফুলসজ্জার আগে অবধি যদি মেহেক এসব না করতে পারে তাহলে কি হবে। তখনই পদ্ম বলে আমি তো আছি, উকিল দিদি তুমি আমার জন্য অনেক কিছু করেছো, এবার আমার ঋণ শোধ করার পালা। অঙ্কিত বাবুর সঙ্গে যখন মেহেক দিদির বিয়ে হবে তখন কৃপানের সঙ্গে আমিও বিয়ে করব। পদ্মর ডিসিশন শুনে গীতা অবাক হয়ে গেলে পদ্ম বলে যে নেশাগ্রস্ত অবস্থায় যে আমার হাত ধরেছিল তাকে আমি দেখাবো একটা নারীর পাওয়ার। তারপর তারা সবাই মিলে নিজেদের প্ল্যান ফাইনাল করে নেয়।
তারপর মেহেক যখন বলে যে কিন্তু কৃপানের গায়ে হলুদ দিয়ে তো মেহেকের গায়ে হলুদ হয়ে গেল, তখনই গীতা মেহেককে জানায় যে গায়ে হলুদটা কৃপান নয় বরং অঙ্কিতের গায়ে হলুদ দিয়ে হয়েছিল, যেটা শুনে মেহেক ভীষণ খুশি হয়ে যায়। তখনই বন্নি নিজের প্ল্যান মতো নেশাগ্রস্ত শরবত নিয়ে হাজির হয় গীতার কাছে, যে প্ল্যানের ব্যাপারে গীতা আগে থেকেই সবকিছু জেনে ফেলেছিল। বন্নি গীতাকে পটাতে শুরু করে আর তার সাথে ভালোবেসে কথা বলে তাকে শরবত খাওয়ানোর চেষ্টা করে। বন্নি মনে মনে বলতে থাকে যে একবার শরবতটা মুখে দাও, তারপর কার সকাল অবধি তোমার কোনো দেখা থাকবে না। অন্যদিকে গীতা মনে মনে বলতে থাকে যে খুশ শাশুড়িমা, আপনি যতই চেষ্টা করুন আমি আপনার এই প্ল্যানটা সফল হতে দেব না। কিন্তু ওই মুহূর্তে এইলিন মিথ্যে করে বন্নিকে বলে যে কৃপানদের বাড়ি থেকে জরুরি ফোন এসেছে, তারপর বন্নি ওখান থেকে চলে যায়। গীতা অন্য একটা গ্লাসে শরবতটা ঢেলে পদ্মকে বলে যে এটা তুই আমার খুশ শাশুড়ি মাকে খাইয়ে দিবি, তারপর খুশ শাশুড়ি মা নিজেই কাল সকাল অবধি আর কোনো দেখা দেবে না। তারপর মেহেক পদ্মকে পদ্ম যেটা করতে চলেছে সেটার ব্যাপারে জিজ্ঞেস করলে পদ্ম মেহেককে বলে যে আমি উকিল দিদি আর তোমার জন্য সব কিছু করতে পারি। মেহেক বলে কিন্তু কৃপান যদি তোর ওপর অত্যাচার করে, পদ্ম বলে তাহলে ওর এমন হাল করব বাবার জন্যেও ভুলতে পারবে না। তারপর পদ্ম হাসতে হাসতে পন্নির জন্য শরবতটা গীতার কাছ থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে কিরণকান্তি অগ্নিজিৎকে ফোন করে বলে যে আপনার বৌমা গেম খেলার চেষ্টা করছে, কিন্তু ও যতই ছটফট করুক আইনের হাত ধরে ও কিছুই করতে পারবে না। আপনি যদি এই আশায় থাকেন যে আপনার বৌমা আইনের হাত ধরে আপনাকে উদ্ধার করবে, তাহলে সেটা কোনো দিনও সম্ভব হবে না। আজকে সন্ধ্যাবেলা আমি আমার ছেলে কৃপানকে নিয়ে আপনাদের বাড়ি যাচ্ছি। মনে রাখবেন যে শর্তটা হয়েছিল, আমার ছেলেকে গীতাই বরণ করবে আর গীতা নিজের হাতে কৃপানের পা ধুইয়ে দেবে। অগ্নিজিৎ কিরণকান্তিকে বোঝানোর চেষ্টা করে যে এটা পুরনো যুগের একটা কুৎসিত প্রথা, এটা আমার পুত্রবধূ গীতা কোনো দিনও করবে না। কিরণকান্তি বলে এটা আমাদের পরিবারের নিয়ম আর আমাদের প্রথা মতো গীতাকে এটা করতেই হবে। অগ্নিজিৎ বলে হতে পারে আপনাদের পরিবারে এমন নিয়ম আছে, কিন্তু আমাদের পরিবারে এসব কিছু চলে না, আমি এসব কিছু মানি না। তাই আমি চাই আপনি এই অনুরোধটা ছেড়ে দিন। আমি আমার পুত্রবধূকে এমনটা করতে বলে তার অপমান করতে পারবো না। কিরণকান্তি অগ্নিজিৎকে হুমকি দেয় আর বলে যে আমি যেটা বলছি সেটা আপনাকে মানতে হবে, নইলে লোকাল থানা থেকে আপনার বিরুদ্ধে সমস্ত রকম এভিডেন্স নিয়ে গিয়ে খুনের মামলায় আপনাকে বাড়ি থেকে তুলে নেওয়া হবে। ব্যাপারটা আপনি খুব ভালো করেই জানেন আশা করছি। প্রয়োজন পড়লে আমি হায়ার লেভেলে কথা বলবো, পেস নিয়ে যাব, মিডিয়াতে যাব, কিন্তু আপনার জেল হবেই। সঞ্জয় চৌধুরীর মার্ডারের পেছনের পুরো ইতিহাস বেরিয়ে আসবে আর আপনার খেলা ওখানেই শেষ হয়ে যাবে। তাই আমাকে বেশি রাগাবেন না, যেটা বলছি সেটা চুপচাপ মেনে নিন। গীতাকে পা ধোয়ানোর জন্য রেডি হতে বলুন। অগ্নিজিৎ বলে আপনি আমাকে ট্রাপে ফেলছেন, আমাকে ফাঁদে ফেলে আমাকে মারতে চাইছেন। আমি বলছি আপনার যদি সাহস থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, তাহলে এসব ছেড়ে মুখোমুখি লড়াই করুন। কিরণকান্তি বলে আমরা মুখোমুখি লড়াই করি না, আমরা শুধু খুঁটি সাজাই আর আপনার মতো লোকদের মাত দিই। তাই আপনাকে যেটা বললাম সেটার ব্যাপারে খেয়াল রাখবেন আর কোনো রকমের চালাকি করার চেষ্টা করবেন না। যদি চালাকি করেছেন তাহলে সেটার ফল কিন্তু খারাপ হবে। আর আমি কালকে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি আপনার বাড়ি, সোজা বউকে নিয়ে বাড়ি ফিরবো। কথাটা মাথায় রাখবেন আর কিছু ভুল ডিসিশন নেবেন না। অন্যদিকে পদ্ম যখন বন্নিকে শরবতটা দিতে আসে, বন্নি পদ্মর কাছে জানতে চায় গীতা শরবতটা খেয়েছে কিনা। পদ্ম বলে হ্যাঁ উকিল দিদি শরবতটা খেয়ে নিয়েছে, আপনিও খেয়ে নিন। তারপর বন্নি গীতার নেশা দেওয়ার শরবতটা খেয়ে ফেললে তারপর তার মাথা ঘুরতে শুরু করে।